ওয়েলকাম ওয়েলকাম টু আমাদের চ্যানেল বিজ্ঞান প্লাস। দেখো, আমরা এবার যে নতুন সিরিজটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে ক্লাস 12-এর ম্যাথামেটিক্স ফার্স্ট সেমিস্টার। ঠিক আছে, তোমরা সবাই জানো যে আগে যে ক্লাস 12-এর সেমিস্টার ছিল সেটা কিন্তু সেমিস্টার ওয়াইজ ছিল না। এবারে কিন্তু তোমাদের পুরো চেঞ্জ, সিলেবাসটা একই থাকলেও সিলেবাসের প্যাটার্নটা, কোশ্চেনের প্যাটার্নটা সবই কিন্তু চেঞ্জ। সুতরাং তোমাদের এবার খুব ভালো করে সেই কোশ্চেন প্যাটার্নটা ভালো করে লক্ষ্য করতে হবে এবং তারপর সাবজেক্টগুলোকে দেখতে হবে। প্রত্যেকটা বিষয়েরই কিন্তু সেমিস্টার হয়ে যাচ্ছে থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার। তোমরা 11-এ দিয়ে এসেছো যে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, সেরকমই 12-এ হয়ে যাবে থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার। তা এই যে 12-এর থার্ড সেমিস্টারের যে পার্টগুলো আছে, আমি সেই পার্টগুলোকে শেষ করার চেষ্টা করছি এবং পরপর ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখো, এই 12-এর যে ফার্স্ট সেমিস্টার তার যে প্রথম যে চ্যাপ্টার সেট, রিলেশন, তারপর ত্রিকোণমিতিক ইনভার্স, সেই তিনটে চ্যাপ্টারকে আমি বাদ দিয়ে আমি প্রথমে ডিটারমিনেন্ট চ্যাপ্টারটা দিয়ে শুরু করছি। আর একটু মনে রাখবে যে আগের বছরে যে বড় কোশ্চেনগুলো পড়েছিল এবারে কিন্তু সেই বড় কোশ্চেনগুলোকেই সেমিস্টার ওয়াইজে কিন্তু বইতে দেখবে এমসিকিউ আকারে দিয়েছে বা কিছু কেস বেস স্টাডিজ দিয়েছে, দেখবে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিয়েছে, বড় কোশ্চেনগুলোকেই কিন্তু তুলে দিয়েছে। সুতরাং ম্যাথামেটিক্সে এমসিকিউ বলে এরকম নয় যে ওয়ান লাইনার কোশ্চেন হয়ে যাবে, এটা কিন্তু তোমাকে সলভ করে, সাইডে সলভ করে সেটাকে তোমার আনসারটা করতে হবে। ঠিক আছে, তাহলে আর একটা জিনিস কি না, যেহেতু এমসিকিউ পার্ট করেছে সেহেতু তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু তোমাকে কি করতে হবে, তার থিওরিটা খুব ভালো করে বুঝতে হবে। যদি থিওরিটা না বোঝো তাহলে কিন্তু সেই থিওরি বেস থেকে যে কোশ্চেনগুলো পড়বে সেগুলো কিন্তু পারবে না। দেখো, তুমি অ্যাপ্লিকেশন বেসে যে কোশ্চেনগুলো পড়বে সেগুলো তুমি অবশ্যই হয়তো ক্যালকুলেশন করতে পারো, কিন্তু যদি থিওরিটা তুমি ঠিকঠাক করে না বোঝো তাহলে কিন্তু সেই থিওরির যে পার্ট থেকে যে কোশ্চেনগুলো পড়বে সেই কোশ্চেনগুলো কিন্তু করা তোমার পক্ষে কঠিন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো দেখো, আমরা যে প্রথম চ্যাপ্টারটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে কি ম্যাট্রিক্স। হচ্ছে আগে এই যে ম্যাট্রিক্স, আগে তো জানতে হবে যে ম্যাট্রিক্স কি, এটা খায় না গায়ে মাখে, তারপর তো না ম্যাট্রিক্স নিয়ে অঙ্ক করবো। দেখো, ম্যাট্রিক্স হচ্ছে একটা তোমার যেমন যোগ একটা অপারেশন, বিয়োগ একটা অপারেশন, ঠিক আছে, সেরকম এই ম্যাট্রিক্স হচ্ছে একটা সিস্টেম অফ অপারেশন, মানে যার সাহায্যে অনেক কিছু সমাধান করা যায়, অঙ্কশাস্ত্রে বা অন্য ফিজিক্সেও সমাধান করা যায়। ঠিক আছে, এই ম্যাট্রিক্সে কোথায় ইউজ হয়? এক নম্বর হচ্ছে ম্যাট্রিক্স ইউজ হয় তোমার লিনিয়ার প্রোগ্রাম সলভ করতে। লিনিয়ার প্রোগ্রাম বলতে কি না, যে সেই ধরনের প্রোগ্রাম যাদের পাওয়ারগুলো ধরো এরকম আছে ax প্লাস by প্লাস c, যাদের মাথায় ম্যাক্সিমাম ভ্যালু মানে ধ্রুবক রাশির ম্যাক্সিমাম ভ্যালু আছে 1, সেইগুলোকে বলা হয় লিনিয়ার প্রোগ্রাম, মানে রৈখিক সমীকরণ। সেই রৈখিক সমীকরণের সমাধানের জন্য ম্যাট্রিক্স লাগে। আচ্ছা, আর মডার্ন ইউজ কি না, মডার্ন ইউজ দেখবে যে ম্যাট্রিক্সের কি হয় না, 3D যে ফিগারগুলো হয়, 3D ইমেজগুলো, সেই ইমেজগুলো কিন্তু ম্যাট্রিক্সের মাধ্যমে করা হয়। সেই তোমরা এখন কম্পিউটারে বলো, দেখবে যে মেগাপিক্সেল, 50 মেগাপিক্সেল ফোনে, তারপর 100 মেগাপিক্সেল, কিন্তু মেগাপিক্সেলের যে গল্পটা, সেই গল্পটা কিন্তু এই ম্যাট্রিক্সের মাধ্যমেই আসে, পরিষ্কার কথা। ঠিক আছে, আচ্ছা, আর কি কাজে লাগে না, তোমার ফিজিক্সে অনেক কাজে লাগে। আচ্ছা, তো আবার নতুন AI সিস্টেমে কাজে লাগে। সুতরাং ম্যাট্রিক্সের কাজ অনেক ভ্যারাইটিস জায়গায় আছে। আমরা মেনলি অঙ্ক ক্ষেত্রে কি করব না, রৈখিক প্রোগ্রামের সমাধানের জন্য ম্যাট্রিক্সটা আমরা ইউজ করব। ঠিক আছে, সে তো নয় বুঝলাম স্যার ম্যাট্রিক্স ইউজ করব, কিন্তু ম্যাট্রিক্স কীভাবে লেখে? যোগ তো আমরা জানি স্যার, একটা প্লাস চিহ্ন দিলাম দুটো লাইনকে, এরকমভাবে প্লাস চিহ্ন যোগ হয়ে গেল। তাহলে ম্যাট্রিক্সটা কীভাবে লিখব? এইবার ধরো তোমাকে বাড়িতে বাজার পাঠিয়েছে, ঠিক আছে, তা বাজার পাঠিয়েছে, তোমাকে বললো যে 2 কেজি আলু নিবি, 1 কেজি পেঁয়াজ নিবি, আর 3 কেজি নিবি, ওই ধরো কোনো একটা সবজি নিতে বললো। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি বাড়িতে কুটুম এসছে, 3 কেজি মাংস আনতে বলেছে, 2 কেজি আলু, 1 কেজি পেঁয়াজ। এবার হয়তো তুমি হয়তো অনেক ব্যস্ত, হ্যাঁ অনেক ব্যস্ত থাকো, এদিক ওদিক ফোন ঘাঁটো, তোমার ভুলে যাবে। সেই সুবিধার্থে তুমি কি করলে, তুমি এরমভাবে লিখে রাখলে যে 2 কেজি আলু নেবো, 1 কেজি পেঁয়াজ আর 3 কেজি মাংস নেবো। এইদিকে ধরো তুমি লিখে দিলে যে এটা আলু, এটা পেঁয়াজ, আর এটা হচ্ছে মাংস। ঠিক আছে, এরমভাবে শর্ট নোটে তুমি একটা ফোনেতে কোনো নোটপ্যাডে লিখে রাখলে। এইবার এইটাকে যদি আমি এরমভাবে একটা ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে এটাই কিন্তু একটা ম্যাট্রিক্সের ফর্ম হয়ে গেল। বুঝতে পারলাম? এবার ধরো বললো যে তোমার মা বললো এগুলো আনতে, বাবা বললো না আরও কিছু জিনিস নিয়ে আসবি। এবার বাবা যেগুলো বললো, ধরো যে 1 কিলো কিছু আনতে, অন্য একটা কিছু আনতে, সেইটাকে তুমি এর নিচেই ঠিক লিখে দিলে যে এখানে 1 কিলো, এখানে 4 কিলো, এখানে 5 কিলো। এইবার এই গোটা জিনিসটাকে যদি এরকম একটা ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে যদি তুমি লিখে দাও,
তাহলে এটা একটা ম্যাট্রিক্স ফর্ম হয়ে গেল। ঠিক আছে, তাহলে ডাটাগুলোকে, যে কোনো ডাটা বা যে কোনো যে তথ্যগুলো দেবে সেই তথ্যগুলোকে আয়তক্ষেত্র আকারে বা বর্গক্ষেত্র আকারে যদি লেখা যায়, এটা ফার্স্ট ব্র্যাকেটের ক্রম লেখা যায়, ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে লেখা যায় বা থার্ড ব্র্যাকেটের মাধ্যমে লেখা যায় বা এরকম ডবল লাইনের মাধ্যমেও লেখা যায়। যদি লেখো তাহলে যে ফর্মটা হবে সেটাকেই ম্যাট্রিক্স বলা হচ্ছে, তার নাম দেওয়া হয়েছে ম্যাট্রিক্স। ঠিক আছে, এবার যে এই যে ম্যাট্রিক্সটা বললাম, তাহলে আমি একটা ম্যাট্রিক্স নিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করি। ধরো আমি একটা লিখেছি এরকম যে 2 4 5 1 3 6, এটাকে আমি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখলাম। এটাকে তুমি এরকম লিখতে পারতে, কিন্তু থার্ড ব্র্যাকেটের মধ্যে 2 4 5 1 3 6 এরকমও কিন্তু লিখতে পারতে। ঠিক আছে, দুটোই কিন্তু সেম ঘটনা। এর দুটো জিনিস আছে, ভালো করে লক্ষ্য করো। একটা আছে দেখো এরকমভাবে লিখছি 2 4 5 1 3 6, একটাকে দেখো যদি এরকমভাবে পড়ি লম্বালম্বি 2 1 4 3 5 6, তাহলে দুরকম সিস্টেম। তাহলে বলছে যে যেটা এক্স অক্ষের হরাইজন্টালে থাকবে, এক্স অক্ষ বলতে কীরকম দেখতে, এরকম দেখতে এক্স অক্ষ। ঠিক আছে, যেটা এক্স অক্ষের হরাইজন্টালে যে লাইনগুলো থাকবে, দেখো এই লাইনটা, এই লাইনটা এক্স অক্ষ হরাইজন্টালে, এই লাইনটা এক্স অক্ষ হরাইজন্টালে, বলছি যে লাইনগুলো এক্স অক্ষের সমান্তরালে থাকবে সেই লাইনগুলোকে বলা হবে কি না রো বা সারি। হলো, যে লাইনগুলো এক্স অক্ষের সমান্তরালে থাকবে সেই লাইনগুলোকে বলা হবে কি রো। ঠিক আছে, আর যে লাইনগুলো এরকম ধরো ওয়াই অক্ষের সমান্তরাল, মানে এইরকম লম্বালম্বি থাকবে, মানে এখানে যদি বলি এরকমভাবে 2 1 4 3 5 6, এই যে লাইনগুলো মানে যেগুলো লম্বালম্বিভাবে থাকবে সেগুলো বলা হচ্ছে স্তম্ভ বা কলাম। ঠিক আছে, সেগুলো বলা হচ্ছে স্তম্ভ বা কলাম। তাহলে কি বুঝলাম না, যে লাইনগুলো এক্স অক্ষ বরাবর থাকবে, এক্স অক্ষের সমান্তরাল দিক বরাবর, তাকে বলা হবে রো। যে লাইনগুলো ওয়াই অক্ষের সমান্তরালে থাকবে মানে লম্বালম্বি থাকবে, তাকে বলা হবে কি স্তম্ভ। এখানে পর্যন্ত ক্লিয়ার হয়েছে? ভালো করে দেখো, এখানে পর্যন্ত ক্লিয়ার হয়েছে নাকি বলো। এরপর এই যে ম্যাট্রিক্সটা লিখেছি, এই ম্যাট্রিক্সটাকে কিভাবে পড়বো না, দেখো এই যে প্রথমটা দেখলাম যে একটা লাইন হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, তাহলে এটা একটা রো। দ্বিতীয়টা দেখো এইটা আর একটা রো পাচ্ছি, তাহলে দুটো রো হলো। ঠিক আছে, তাহলে আমার রো এর সংখ্যা কত হলো? দুটো। এইবার কলমের সংখ্যা দেখো, দেখো এইখানে একটা কলম পেয়েছি 2 1, এইখানে একটা কলম পেয়েছি দেখো 4 3, আর এখানে একটা কলম পেয়েছি দেখো 5 6, তাহলে কলমের সংখ্যা কত হলো? 3টে। ঠিক, এইবার তাহলে এই ম্যাট্রিক্সটাকে পড়ার নিয়ম হচ্ছে, লেখার নিয়ম হচ্ছে, এই যে ম্যাট্রিক্সের তলায় 2 এরকম একটা ক্রস চিহ্ন 3, কিন্তু আমরা পড়বো যেটা হচ্ছে 2/3 অর্ডারের ম্যাট্রিক্স বা ক্রমের ম্যাট্রিক্স। এটা হচ্ছে 2/3 অর্ডার বা ক্রমের ম্যাট্রিক্স। বুঝতে পারলাম? তাহলে যতগুলো রো হলো তার সংখ্যাটা প্রথমে লিখব, যতগুলো কলম হলো তার সংখ্যাটা দ্বিতীয় লিখব, মাঝখানে একটা ক্রস চিহ্ন দেবো। পড়বো কিরকম না 2/3 অর্ডারের ম্যাট্রিক্স। ঠিক আছে, পড়বো কিরকম না 2/3 অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডার কত? 2/3। আচ্ছা, এবার আমি আর একটা ম্যাট্রিক্স লিখছি, দেখি তোমরা বলতে পারো কিনা যে এটা কত বাই কত অর্ডারের ম্যাট্রিক্স হবে। ধরো আমি এরকম একটা ম্যাট্রিক্স লিখছি যে 3 5 7 2 4 3 1 2 6, এরকম একটা ম্যাট্রিক্স আছে। তাহলে বলো দেখিনি এটা কত বাই কত অর্ডারের ম্যাট্রিক্স হবে? দেখো রো এর সংখ্যা বলো, দেখো এইটা একটা রো, দেখো এইটা একটা রো, দেখো এইটা একটা রো, তাহলে রো এর সংখ্যা কত হলো? 3টে। তাহলে রো এর সংখ্যা হলো 3টে। ঠিক, এবার বলো কলম কটা পাচ্ছি? দেখো এই লম্বালম্বি একটা কলম, এই লম্বালম্বি একটা কলম, এই লম্বালম্বি একটা কলম, তাহলে কলমের সংখ্যা কটা পাচ্ছি? 3টে। তাহলে এটা কি হলো
না এটা হলো 3/3 অর্ডারের ম্যাট্রিক্স, কিন্তু লেখার সময় লিখবো 3x3, মুখে বলবো 3/3 অর্ডারের ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে এখানে দুটো জিনিস লক্ষ্য করো, এখানে ছিল রোয়ে 2 রো 3টে কলাম, এখানে পেয়েছি 3টে রো 3টে কলাম। দেখো এর রোর সংখ্যা কম, কলমের সংখ্যা বেশি, এর রোর সংখ্যা কলমের সংখ্যা সমান, আবার উল্টোটা হতে পারে যে রোয়ের সংখ্যা বেশি কলমের সংখ্যা কম, যা খুশি হতে পারে। ঠিক আছে, আচ্ছা এবার আর একটা জিনিস তোমাকে জানতে হবে। দেখো আমি যদি এই ম্যাট্রিক্সটাকে আরেকটু ভালো করে লিখি, ধরো আমি একটা ম্যাট্রিক্স লিখছি যে 3 5 7 2 4 3, এই ম্যাট্রিক্সটা লিখলাম। ঠিক আছে, এই ম্যাট্রিক্সটা লেখার পর আমি দেখতে চাইছি যে এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্ট, এই যে প্রত্যেকটা এই যে মান, এই মানটার নাম কত সেটা দেখি। দেখো এই যে 3 আছে না, এই 3 যদি এর পজিশনটা দেখি, দেখো এই রো প্রথম রোয়েতে বসে আছে, মানে এর ক্ষেত্রে রো 1, আর কলমেরও প্রথমে বসে আছে, কলমে 1, তাহলে এইটাকে বলা হচ্ছে, নাম দেওয়া হচ্ছে A11 3। ঠিক আছে, এবার দেখো 2 নম্বরটা, দেখো প্রথম রোয়েতেই বসে আছে, এর সিট, মানে ধরো বিয়ে বাড়িতে খেতে গেছে, বিয়ে বাড়িতে খেতে গেলে প্রত্যেকটা টেবিলে আলাদা আলাদা সিট দেয়, সেই সিট অনুযায়ী আমি যদি নামকরণ করতে চাই। ঠিক আছে, দেখো না প্রথম রোয়েতেই বসে আছে, মানে এর ক্ষেত্রে রোটা 1, আর দেখো কলম কিন্তু স্তম্ভ কিন্তু 2 নম্বর স্তম্ভে আছে, তাহলে কলমটা হচ্ছে 2, তাহলে এখানে বলবো কি A1,2 হয়ে গেল 5। এবার 3 নম্বরটা দেখো, এইটা দেখো এও প্রথম সারিতেই বসে আছে, মানে খুব খিদে পেয়ে যায়, প্রথম সারিতেই খেতে বসে পড়েছে। ঠিক আছে, তাহলে প্রথম সারিতেই বসে আছে, তার মানে এর ক্ষেত্রে কি রো হলো 1, আর দেখো স্তম্ভ দেখো শেষ স্তম্ভে বসে আছে, মানে কলম হলো 3, তাহলে কি হলো A1,3, এর মান কত হয়ে গেল, এর মান হয়ে গেল 7। ঠিক আছে, এইবার নিচে এসো, দেখো এই যে 2কে যখন বলবো, 2 দেখো প্রথম রোয়ের আর কেউ নেই, প্রথম রো শেষ, 2 দেখো দ্বিতীয় রোয়েতে আছে, মানে রো 2-এতে আছে, আর কলমের ক্ষেত্রে 2 দেখো প্রথম কলমেই আছে, তাহলে A21 মানে 21 মানে কি 2 নম্বর রো 1 নম্বর কলম, কত মান আছে 2, বুঝতে পারছি। তাহলে এইটা তোমরা বলো দেখিনি 4 নম্বরটা, যে 4 নম্বরটা পজিশন কত হবে, 4 নম্বরটা বলে দাও। তাহলে দেখো 4 নম্বরটা কততে আছে না 2 নম্বর রোতে বসে আছে, ফার্স্ট রোতে নেই, সেকেন্ড রোতে আছে, আর কলম দেখো ফার্স্ট কলমে নেই, সেকেন্ড কলমে আছে, তাহলে কলমও 2, তাহলে এক্ষেত্রে হবে কি A22 হয়ে গেল কত 4। ঠিক, এবার লাস্টেরটা দেখো এও ফার্স্ট রোয়েতে নেই, সেকেন্ড রোয়েতে নেই, তাহলে কোথায় আছে না সেকেন্ড রোয়েতে আছে, আর দেখো ফার্স্ট কলাম সেকেন্ড কলামে থার্ড কলামে আছে, মানে C3, তাহলে এক্ষেত্রে হয়ে যাবে কি না A2,3, এর মান হয়ে গেল 3। দেখো ব্যাপারটা বুঝতে পারলে কেন, যে প্রত্যেকটা এলিমেন্টের একটা করে পজিশন আছে, মানে প্রত্যেকে বিয়ে বাড়িতে গেছে, এবার বিয়ে বাড়ি থেকে টেবিলে খেতে বসেছে, এবার খেতে বসে ধরো বিয়ে বাড়িতে একটা লোক থাকে দেখবে যে কাউন্ট করে 1 2 3 এরকম করে কাউন্ট করে যে কজন খাচ্ছে, কে বেশি খাচ্ছে কিনা। ঠিক আছে, সেই রকম আর কি প্রত্যেকে যদি কাউন্ট করা হয়, তাহলে যখনই তোমাকে বলবে যে A13 কে বসে আছে, তুমি ভটাম করে 1 মানে কত ফার্স্ট রো, আর 3 মানে কত 3 নম্বর কলাম, তাহলে ফার্স্ট রোয়ে 3 নম্বর কলাম, তাহলে ফার্স্ট রোয়ে গেলাম, ফার্স্ট সেকেন্ড থার্ড 3 নম্বর কলাম মানে 7 বলে দিতে পারবে। একদম ইজি জায়গা, খুব সুন্দর ইজি জায়গা। দেখো এইখান পর্যন্ত তোমাদের ক্লিয়ার হয়েছে নাকি, ব্যাপারটা বলো। দেখো তাহলে ম্যাট্রিক্সটা কিভাবে লিখতে হয়, ম্যাট্রিক্সের সারি কোনটা, মানে রো কোনটা, কলাম কোনটা শিখলাম, প্রত্যেকটা এলিমেন্টের নাম শিখলাম, ম্যাট্রিক্স কীভাবে পড়তে হয় শিখলাম, কত বাই কত অর্ডারে ম্যাট্রিক্স শিখলাম, এইগুলো শিখে ফেললাম। এইবার আমরা আসি টাইপ অফ ম্যাট্রিক্স, কত রকমের ম্যাট্রিক্স হয় সেটা আবার আমরা শিখব। কেন কি না দেখো রসগোল্লা, ধরো দোকানে গেছো তুমি রসগোল্লা খেতে, তাহলে একটা খেজুর গুড়ের রসগোল্লা হয়, একটা নর্মাল রসগোল্লা হয়, একটা ওই কী বলে অরেঞ্জের রসগোল্লা হয়, ম্যাঙ্গো রসগোল্লা, টাইপস অনেক ভ্যারাইটিস টাইপস, সব ম্যাট্রিক্সেরও অনেক ভ্যারাইটিস টাইপস আছে। তাহলে প্রথম হচ্ছে কি না
রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স বা আয়তকার ম্যাট্রিক্স। তাহলে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে বা আয়তকার ম্যাট্রিক্স? বুঝলি যেখানে রো আর কলাম তার মান দুটো সমান হবেই না, যেখানে রো আর কলামের মান দুটো সমান হবে না। মানে ধরো রো যদি দুটো হয় তাহলে কলম কখনোই দুটো হতে পারবে না, দুটোর বেশি হতে পারে, কলম হোক না 3টে 5টা হোক, ক্ষতি নেই, কিন্তু রো আর সারি আর স্তম্ভের সংখ্যা সমান হবে না। তাহলে কি না সারি আর স্তম্ভ সংখ্যা সমান হবে না। তাহলে একটা এক্সাম্পল দিয়ে দেখো, একটা এক্সাম্পল ধরো আমি এরকম বলছি যে 2 4 6 5 3 1। দেখো এখানে রো এর সংখ্যা কত বলো না, এখানে রো হচ্ছে দেখো একটা দুটো রো, আর কলমের সংখ্যা কত একটা দুটো, দেখো এটা একটা কলম, এটা একটা কলম, এটা একটা কলম, তাহলে কটা হচ্ছে 3টে কলম হচ্ছে। তাহলে এটা কত 2/3 অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে দেখো রো এর সংখ্যা আর কলমের সংখ্যা সমান হলো না, তাহলে এটা হয়ে গেল একটা কি রেক্ট্যাঙ্গুলার বা আয়তাকার ম্যাট্রিক্স। তাহলে যখনই আয়তাকার হবে তাহলে বিজ্ঞানের মধ্যে একটা প্রশ্ন এসছে যে যদি রো আর কলম সমান হয়ে যায় তাহলে তাকে কি বলবে না, সমান না হলে তো আয়তাকার বলবে, কিন্তু যদি সমান হয়ে যায় তাহলে কি হবে, তাহলে আসছে 2 নম্বর যে বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স। তাহলে দেখো প্রথমটা সমান হয়নি বলে আয়তাকার হয়েছে, সমান হয়ে গেলে কি হবে বর্গাকার হবে না, যেখানে এই রো এর মানটা কলমের মানের সঙ্গে সমান হয়ে যাবে সেটা হচ্ছে কি বর্গাকার ম্যাট্রিক্স। মানে সারি ও স্তম্ভ সংখ্যা সমান, সারি আর স্তম্ভের সংখ্যা সমান হলে তাকে কি বলবো বর্গ ম্যাট্রিক্স বলবো। একটা এক্সাম্পল দিয়ে দাও স্যার। তাহলে এক্সাম্পল কি হবে দেখো 2 4 3 5, দেখো দেখিনি এটা বর্গ ম্যাট্রিক্স হচ্ছে কিনা। দেখো রো কটা, দেখো ফার্স্ট রো সেকেন্ড রো, তাহলে দুটো রো, কলাম কোনটা 2 3 একটা 4 5 একটা, তাহলে দুটো কলাম, তাহলে এটা কত না 2/2 অর্ডারের ম্যাট্রিক্স। দেখো রো এর মান আর কলমের মান সমান, ঠিক আছে। দেখবে বইয়েতে রো এর মানকে m দিয়ে লেখা হয় আর কলমের মানকে n দিয়ে লেখা হয়, ঠিক আছে। আমি এখানে mn দিচ্ছি না, আর রো আর c মানে কলম দিচ্ছি, কোনো অসুবিধা নেই, তুমি এখানে লিখলেই হবে। তাহলে দেখো 2/2 অর্ডারের ম্যাট্রিক্স, তাহলে এটা বর্গ ম্যাট্রিক্স হয়ে গেল, ঠিক বুঝতে পারলে। এরপর কি হচ্ছে না 3 নম্বর গল্প বলছে কি না সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স, ঠিক আছে। সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স, সারি ম্যাট্রিক্স কি না যে ম্যাট্রিক্সে কেবলমাত্র শুধু সারিই থাকবে, ঠিক আছে, যে ম্যাট্রিক্সে শুধুমাত্র সারি থাকবে। দেখো একটা ম্যাট্রিক্স দিচ্ছি যে 2 4 6, দেখো এটা শুধু একটা সারি আছে। এবার তুমি বলতে পারো স্যার এই যে কলম, এই কলমের নিচে তো কিছু নেই, সুতরাং ওটা ধরবো না, তাহলে এটা শুধুমাত্র সারি আছে, তাহলে এটা হচ্ছে সারি ম্যাট্রিক্স, ঠিক আছে। আর 4 নম্বর কি, তাহলে যখনই সারি ম্যাট্রিক্স এসছে নিশ্চয়ই কলম ম্যাট্রিক্স আসবে, মানে স্তম্ভ ম্যাট্রিক্স আসবে, স্তম্ভ ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে কি কলম ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে কলম ম্যাট্রিক্স দেখতে কেমন হয়ে যাবে, এক্সাম্পল দিয়ে দাও একটা। না এটা যদি সারি বরাবর থাকে তাহলে কলম ম্যাট্রিক্স নিশ্চয়ই কলম বরাবর থাকবে, এটা হতে পারে 4 5 7 এরকম হতে পারে কলম ম্যাট্রিক্স, শুধু কলম থাকবে, শুধু একটা কলম থাকবে বা শুধু একটা সারি থাকবে, এগুলোকে বলা হচ্ছে কি সারি ম্যাট্রিক্স বা কলম ম্যাট্রিক্স, ঠিক আছে। সারি ম্যাট্রিক্স বা রো আর কলম ম্যাট্রিক্স বা স্তম্ভ। তাহলে কি রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স যা রো আর কলম সমান হবে না তাকে বলা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স যা রো আর কলম সমান হবে তাকে বলা হয় বর্গ ম্যাট্রিক্স, সারি ম্যাট্রিক্স যেখানে শুধুমাত্র সারি থাকবে একটি সারি তাকে বলবে সারি ম্যাট্রিক্স, আর স্তম্ভ ম্যাট্রিক্স যেখানে শুধুমাত্র কলম থাকবে মানে একটি কলম থাকবে সেখানে বলা হবে কি স্তম্ভ ম্যাট্রিক্স। এই 4টে হলো, এবার স্ক্রিনশট নিয়ে নাও বা লিখে নাও, এক্সাম্পলগুলো লিখে নাও, তাহলেই মোটামুটি তোমাদের মনে থাকবে, ঠিক আছে। তাহলে এরপর দেখি কি আছে,
মুচ্ছি এখানটা। দেখো এরপর বলছে কি না কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। ঠিক আছে, কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স কি বলছে না যে ম্যাট্রিক্সের কেবলমাত্র মুখ্য কর্ণটাতেই তোমার এলিমেন্টগুলো থাকবে, মান থাকবে, বাকি সব জিরো। মানে কি, ধরো এটা একটা বর্গক্ষেত্র, এর যে কর্ণ এই কর্ণ বরাবরই মান থাকবে, বাকি জায়গাতে তোমার কি থাকবে না সব কিছু শূন্য থাকবে। দেখো একটা এক্সাম্পল দাও, 2 0 0 0 4 3 0 0 5, সরি দেখো এই যে কর্ণ বরাবর সব এলিমেন্টগুলো দেখো কর্ণ বরাবর আছে, কিন্তু বাকি জায়গায় তোমার কোনো এলিমেন্ট নেই, সব বাকি জায়গাগুলো জিরো। এটাকে বলা হচ্ছে কি না, এটাকে বলা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কি কর্ণ ম্যাট্রিক্স। এবার এই কর্ণ ম্যাট্রিক্স থেকেই তোমার কি আসছে আরও 2-3টে ধারণা আসছে। একটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স, আর একটা হচ্ছে তোমার কি না একক ম্যাট্রিক্স। ঠিক আছে, স্কেলার ম্যাট্রিক্স 6 নম্বর। দেখো স্কেলার ম্যাট্রিক্স কি না যদি এই কর্ণ ম্যাট্রিক্সের প্রত্যেকটা মানই সমান হয়, প্রত্যেকটা এখানে দেখো লিখেছি 2 4 5, আমাকে বলছে যদি কর্ণ ম্যাট্রিক্সের প্রত্যেকটা মানই সমান হয়, একই হবে, তাহলে তাকে বলবো আমরা কি স্কেলার ম্যাট্রিক্স। কিরকম দেখতে হবে গল্পটা, ধরো এরম বললাম 2 0 0 0 2 0 0 0 2, তাহলে এটাকে বলবো আমরা স্কেলার ম্যাট্রিক্স। যে যদি কর্ণ ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টই সেম হয়, তাহলে তাকে বলবো আমরা কি না এটা একটি স্কেলার ম্যাট্রিক্স। এইবার এখান থেকে আর একটা ধারণা আসছে কি না একক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স। ঠিক আছে, একক ম্যাট্রিক্স বা ইউনিট বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্স কি বলছে যদি কর্ণ ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্ট মানে কর্ণে যে মানগুলো আছে তাদের মান এক হয়ে যায়, ইউনিট মানে এক হয়ে যায়, তাহলে তাকে আমরা বলবো যে এটা একটি কি ম্যাট্রিক্স না একক ম্যাট্রিক্স। তাহলে এক্সাম্পল কি হবে না 1 0 0 0 1 0 0 0 1, এটাকে পরবর্তীকালে আমরা লিখব যে I3। কেন 3 না এটা 3 অর্ডারের ম্যাট্রিক্স। দেখো দেখো এটা 3/3 ম্যাট্রিক্স, 3টে রো আছে, 3টে কলাম আছে, ওই জন্য এটাকে বলবো যে 3 অর্ডারের ম্যাট্রিক্স। ঠিক আছে, ওই জন্য এটাকে আমরা বলবো পরবর্তীকালে যে I3 3 অর্ডারের একক ম্যাট্রিক্স। আর মনে রাখবে একক ম্যাট্রিক্স সবসময় বর্গ ম্যাট্রিক্স হতে হবে, তাছাড়া বা কর্ণ ম্যাট্রিক্সও কিন্তু বর্গ ম্যাট্রিক্স হতে হবে। ঠিক আছে, তাছাড়া কিন্তু একক ম্যাট্রিক্স হয় না। ঠিক আছে, এবার দেখে নাও এটা। দেখো এরপরে কি আসছে, এরপরে আসছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বা ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স, আর লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বা অর্ধ ত্রিভুজ ম্যাট্রিক্স। কি গল্পটা, ধরো একটা বর্গ ম্যাট্রিক্স আছে, বর্গ ম্যাট্রিক্সের কর্ণ বরাবর এলিমেন্ট আছে। সবসময় মনে রাখবে কর্ণ ম্যাট্রিক্স কিন্তু বর্গ ম্যাট্রিক্সই হয়, আমি আগেও বললাম। যদি তার ওপরের দিকে এলিমেন্টগুলোর মান থাকে আর নিচের দিকে 0 হয়, তাহলে তাকে বলবো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আর যদি ধরো এরকম একটা বর্গ ম্যাট্রিক্স আছে যার কর্ণ বরাবর নিচের দিকের এলিমেন্টগুলোর মান আছে কিন্তু ওপর দিকে এলিমেন্টগুলোর মান সব 0, তখন তাকে বলবো লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে একটা এক্সাম্পল নিই, ধরো একটা এক্সাম্পল 3/3 অর্ডার একটা ম্যাট্রিক্স আমি লিখতে চাইছি। তাহলে ধরো 3 5 7 0 2 4 0 0 1। দেখো এই যে কর্ণ, এই কর্ণ বরাবর উপরের দিকে মান আছে,
দেখো নিচের দিকে সব 0, এটাকে বলা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এবার ঠিক এটারই উল্টোটা কি হবে না লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, মানে ধরো 2 0 0 5 1 0 3 4 2। দেখো এই যে ম্যাট্রিক্সটা লিখলাম এর নিচের দিকটা দেখো মান আছে, ওপরের দিকটা মান নেই, তাহলে এটাকে বলা হচ্ছে কি না লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে একটা হলো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, একটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হলো। এরপর যেটা আসছে সেটা হচ্ছে পরিবর্ত ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ। ঠিক আছে, এরপরে যেটা আসছে সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পরিবর্ত ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো ঠিক আছে, পরিবর্ত ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ধরো এ একটা ম্যাট্রিক্স লিখেছি আমি 3 2 4 1 5 7 4 3 2, 3 × 3 3/3 অর্ডার একটা ম্যাট্রিক্স লিখেছি। এবার এর পরিবর্ত ম্যাট্রিক্স বার করতে হবে, মানে কি লিখতে হয় না এ ড্যাশ বা বলতে হবে এ ট্রান্সপোজ, দুটোই চিহ্ন দেওয়া যায়। ঠিক আছে, এ ড্যাশ বা এ ট্রান্সপোজ। পরিবর্ত ম্যাট্রিক্সটি কি না বলছে এর যা রো আছে সেটাকে কলম আকারে লেখো, প্রত্যেকটা রোকে কলম আকারে যদি লিখে যে ম্যাট্রিক্সটা পাবো তাকে বলা হবে কি না পরিবর্ত ম্যাট্রিক্স। উল্টোটাও বলতে পারো যে প্রত্যেকটা কলামকে রো আকারে যদি লেখা হয় তাহলে যে ম্যাট্রিক্সটা পাবো তাকে কি বলা হবে পরিবর্ত ম্যাট্রিক্স। তাহলে এটা কি দেখো এর ফার্স্ট রো কি আছে না 3 2 4, আমি লম্বা লম্বি লিখে দিলাম 3 2 4। সেকেন্ড রো 1 5 7, লম্বা লম্বি লিখে দাও 1 5 7। থার্ড রো 4 3 2, তাহলে লম্বা লম্বি লিখে দাও 4 3 2। এটাই হয়ে গেল এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা পরিবর্ত ম্যাট্রিক্স। মানে এর প্রত্যেকটা রোকে এই রোগুলোকে আমি ওইদিকে লম্বে লম্বি বা স্তম্ভর আকারে লিখে দিলাম। এটা কি বলা হচ্ছে কি না এটা কি বলা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ঠিক আছে, এই ট্রান্সপোজ ম্যাট্রিক্স থেকে আরও দুটো ম্যাট্রিক্সের আবির্ভাব হয়েছে, একটা হচ্ছে প্রতিসম, একটা হচ্ছে বিপ্রতিসম। ঠিক আছে, এক নম্বর হচ্ছে কি না প্রতিসম, প্রতিসম ম্যাট্রিক্স বা কি ইংলিশে বলা হচ্ছে কি সিমেট্রি। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে সিমেট্রি। সিমেট্রিক ম্যাট্রিক্স। আর বিপ্রতিসমটাকে বলা হচ্ছে স্কিউ সিমেট্রিক। তাহলে প্রথমে প্রতিসমটা দেখি, বলছে ধরো তুমি একটা ম্যাট্রিক্সকে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স করলে দিয়ে দেখলে ম্যাট্রিক্সটা সমান হয়ে গেল, মানে এ ম্যাট্রিক্সও যা তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সও তাই, তাহলে তাকে আমি বলবো যে এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স বা প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে স্যার একটা উদাহরণ দিয়ে দেখি। তাহলে একটা উদাহরণ দিচ্ছি, এ একটা আমি ছোট করে 2/2 অর্ডারের ম্যাট্রিক্স নিচ্ছি, 2 3 নিই না। ঠিক আছে, আচ্ছা নিয়ে নাও 1 2 3, 1 2 3 4 2 4 6, 2 4 6 3 5 2 4 5 3 5 6। দেখো একটা ম্যাট্রিক্স নিচ্ছি যে 1 2 3 2 4 6 আর 3 5 6। ঠিক আছে, এবার এর ট্রান্সপোজ করো, কি হবে আমি কি বললাম ট্রান্সপোজ মানে হচ্ছে এই রোটাকে কলামে লিখবো, এই রোটাকে কলাম, তাহলে এর 1 2 3 রো কলামে লিখে দাও। তারপরে এর রো হচ্ছে 2 4 5, লিখে দাও 2 4 5। তারপরে হচ্ছে 3 5 6, লম্বা লম্বা লিখে দাও 3 5 6। দেখো দেখিনি যে এ ম্যাট্রিক্স যা ছিল আর তার ট্রান্সপোজ দেখো দুটি সেম হয়েছে। ঠিক আছে, তার মানে কি বুঝলাম যায় এ আর এ ট্রান্সপোজ সমান হয়ে গেল। যখনই এর সঙ্গে এর ট্রান্সপোজিশন সমান হয়ে গেল তখনই তাকে আমরা বলবো কি প্রতিসম ম্যাট্রিক্স। এইবার হচ্ছে কি না বিপ্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে 12 নম্বর গল্প কি বলছে, বিপ্রতিসম ম্যাট্রিক্স বা কিউ সিমেট্রিক, স্কিউ
সিমেট্রিক ম্যাট্রিক্স। গল্পটা কি বলছে, যদি একটা ম্যাট্রিক্স এ তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সঙ্গে সমান হয় কিন্তু আগে একটা মাইনাস থাকে, মানে মাইনাস দিয়ে যদি সমান হয় মাইনাস কমন নেওয়ার পর, তাহলে বলবো যে সেটাকে বিপ্রতিসম ম্যাট্রিক্স বা কি না স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে এটা উদাহরণ নিয়ে যাক, একটা এক্সাম্পল নেওয়া যাক, দেখি কিরম হয়। বইতে যে এক্সাম্পলটা রয়েছে সেটা আমি দেখাচ্ছি না। এই এক্সাম্পলটা বলছে 0 জি, তারপর হচ্ছে -8GF এ সমান, তারপর হচ্ছে কি না -G -F0। ঠিক আছে, এটা একটা ম্যাট্রিক্স বলছে, তাহলে এর ট্রান্সপোজ করে দাও। দেখো এই 0G নিচে লিখে দাও, 0G, তারপর -H0F -H0F, আর তারপর হচ্ছে -G -F0। ঠিক আছে, তুমি বলবে স্যার এখান থেকে তো মাইনাস এলো না। এবার দেখো এইটার সঙ্গে এটা মিলাতে গেলে এই ভেতর থেকে আমি মাইনাস ভেতর থেকে ম্যাট্রিক্সের ভেতর থেকে পরের ক্লাসে পড়াবো যে ম্যাট্রিক্সের গুণ বা কমন নেওয়া মানে প্রত্যেকটা এলিমেন্ট থেকে কমন নিতে হবে। দেখো এইটার যদি একটা মাইনাস কমন নিই তাহলে প্রত্যেকটা এলিমেন্ট থেকে মাইনাস একটা আমাকে কমন নিতে হবে। তাহলে এই মাইনাসটা কমন নিলে প্লাস, এটাও প্লাস, মানে 0G, এটা হবে -H0F, আর এটা হবে -G -F0। দেখো এটার সঙ্গে এটা মিলে গেছে। দেখো তার মানে কি হচ্ছে না, অতএব হয়ে যাচ্ছে A সমান -A ট্রান্সপোজ। এটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে বিপ্রতিসম ম্যাট্রিক্স। তাহলে প্রথমে পরিবর্ত ম্যাট্রিক্স, রো কে কলাম বা কলামকে রোতে লিখব। প্রতিসম বা সিমেট্রিক ম্যাট্রিক্স যদি ট্রান্সপোজ করার পর আগের ম্যাট্রিক্স আর প্রথম ম্যাট্রিক্স যদি একই থাকে তাহলে তাকে বলবো কি প্রতিসম ম্যাট্রিক্স। আর বিপ্রতিসম ম্যাট্রিক্স কি না, যদি ট্রান্সপোজ করার পর আগে একটা মাইনাস সাইন আসলে এবং যদি তার সঙ্গে ট্রান্সপোজের সমান হয় তখন তাকে বলবো কি না বিপ্রতিসম ম্যাট্রিক্স। ঠিক, দেখো একবার এটা স্ক্রিনশট নাও। দেখো এই যে পরিবর্ত ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স শিখলাম, এর কিছু ধর্ম আছে। ঠিক আছে, এই ধর্মগুলো কেন বলে দিচ্ছি, কারণ তোমাদের এমসিকিউ প্রশ্ন আসবে। ঠিক আছে, তার জন্যে ওই ধর্ম থেকে হয়তো প্রপার্টিস থেকে কিছু কোশ্চেন তুলতে পারে। তাহলে প্রথম ধর্ম কি না, 1 নম্বর ধর্ম বলছে ধরো এ একটা ম্যাট্রিক্স, তার ট্রান্সপোজ করলে তাকে আবার ট্রান্সপোজ করলে আবার পুনরায় সেই ম্যাট্রিক্সটা পাবে। মানে ধরো একটা ছেলেকে তুমি তুলে উল্টালে, মাথাটা নিচের দিয়ে পাটা উপর দিয়ে, আবার একবার উল্টালে পাটা নিচের দিয়ে মাথাটা উপর দিয়ে, তাহলে কী হবে, তাহলে সেটা তুমি পেয়ে যাবে একটা এ ম্যাট্রিক্স। এটা হচ্ছে প্রথম গল্প। দ্বিতীয় গল্প কি, ধরো ম্যাট্রিক্সের 2 নম্বর বলছে ধরো এ আর বি দুটো ম্যাট্রিক্সের যোগের আকারে আছে, তার ট্রান্সপোজ, তাহলে কী হবে এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ হবে আর বি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ হবে। ঠিক হলো। এইবার যদি একটা স্কেলার গুণ থাকে ম্যাট্রিক্সের সঙ্গে, ধরো এই কে একটা স্কেলার গুণ কে এ তার ট্রান্সপোজ। ঠিক, তাহলে এই কেটা বাইরে বেরিয়ে যাবে, কে এর কোনো ট্রান্সপোজ হবে না, শুধু ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ হবে, মানে কে এ ট্রান্সপোজ। এবার ধরো 4 নম্বর বলছে ধরো এ আর বি দুটো মাঝে কিছু নেই, মানে গুণিতক আছে, দুটো ম্যাট্রিক্সের গুণ তার ট্রান্সপোজ। এইটা মানে বোঝাচ্ছে এইখানটা আলাদা কিন্তু, যে প্রথমে দ্বিতীয় ম্যাট্রিক্সের ট্রান্সপোজ তারপর প্রথম ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। ঠিক আছে, প্রথমে দ্বিতীয় ম্যাট্রিক্সের ট্রান্সপোজ তারপর প্রথম ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ হলো। তাহলে এই হলো মোটামুটি তোমাদের প্রত্যেকটা ম্যাট্রিক্সের টাইপ, ম্যাট্রিক্সের নামকরণ, ম্যাট্রিক্সের গঠন এবং পরিবর্ত ম্যাট্রিক্স, বিপ্রতিসম ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সগুলো এই এত দূরই তোমাদের সিলেবাসে আছে। আর একটা আছে ট্রেস, আরেকটা আছে ট্রেস হবে ম্যাট্রিক্স। কি বোঝায়, বলছে কোনো একটা ম্যাট্রিক্স ধরো দিয়েছে 1 2 3 4 5 6 7 8 9, বলছে এই ম্যাট্রিক্সের ট্রেস কি হবে না, এই যে কর্ণগুলো আছে না এগুলো যোগ, মানে ট্রেস হয়ে যাবে 1 5 9, মানে 15 হয়ে যাবে এই ম্যাট্রিক্সের ট্রেস। ঠিক আছে, এটা যদিও এখন আসছে না। হলো, তা
টাইপস অফ ম্যাট্রিক্স পড়লাম, ম্যাট্রিক্স কী জানলাম, ম্যাট্রিক্স কী না রৈখিক সমীকরণ সমাধানের জন্য ম্যাথে কাজে লাগে, আর 3D ফিগারের জন্য কাজে লাগে, এবং অনেক ইন্টারনেটের মেগাপিক্সেলের গল্পেতেও কাজে লাগে। আর প্রত্যেকটা টাইপ শিখলাম, ম্যাট্রিক্স থেকে পড়তে হয় শিখলাম, ম্যাট্রিক্সের চিহ্নটা শিখলাম, এবং এই পরিবর্ত ম্যাট্রিক্সের কী শিখলাম না কিছু ধর্ম শিখলাম। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে আমরা এইটুকুই শিখলাম। পরবর্তী ক্লাসে আমরা কি করব, ম্যাট্রিক্সের যোগ আর গুণ কীভাবে করতে হয়, খুব ভাইটাল জায়গা। যোগ আর গুণ শিখে দিলে ম্যাট্রিক্সে আর কোনো অঙ্কই আটকাবে না। তাহলে পরের ক্লাসে আমরা ম্যাট্রিক্সের যোগ আর গুণ সম্বন্ধে আলোচনা করব। এতদূর যা ক্লাস করালাম তোমরা দেখো, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে মেসেজে জানাবে। ঠিক আছে, আর তোমরা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।